ভাইয়া কারেন্সি স্ট্যাং স্ট্রেটেজি বিষয়ে কথা বলতে গিয়ে আমি সর্বপ্রথম যে কথাটা বলি যে ফরেক্স মার্কেটকে আমি কার ড্রাইভিং অর্থাৎ মানুষ যে গাড়ি চালায় এটার সাথে আমি তুলনা করেছি। একটা গাড়ি কখন চলতে পারে? যখন গাড়ির যত কিছু উপাদান অর্থাৎ গাড়িটা চলার জন্য যা কিছু উপাদান প্রয়োজন দরকার ওই সমস্ত উপাদান যদি থাকে তো গাড়িটা চলবে। আর যদি কোনো একটা উপাদান কমই থাকে তাহলে গাড়িটা চলবে না, অর্থাৎ গাড়িটা চালানোর মতো পরিস্থিতি হবে না। সকল উপাদান আছে কিন্তু এখন ড্রাইভার নাই, চালক নাই, তো গাড়িটাও চলবে না। আর চালক আছে কিন্তু সেই উপাদানকে সে ব্যবহার করতে পারে না, সেই জিনিসগুলাকে সে ইউটিলাইজ সে ব্যবহার কিভাবে করে সে জানে না, তো সেটাও হবে না। আর যখন জানা হয়ে যায় তখন সে কি করে? সে যে কোনো জায়গায় রওনা হইতে পারে, রাস্তায় সে উঁচা হোক নেচা হোক, বৃষ্টি হোক গরম হোক, গর্ত হোক জ্যাম হোক, যে কোনো পরিস্থিতিতে সে চলতে পারে। এই জন্য কি করা হয়? প্রথমে গাড়ির উপাদানকে রেডি করা হয়, দ্বিতীয় হলো ওই উপাদানকে নিয়ে চলার জন্য একজন ড্রাইভার দরকার। আর ড্রাইভার কি করে? ড্রাইভার প্রথমে প্রশিক্ষণ নেয়, শিখে কিভাবে গাড়িটাকে চালাইতে হয়, ইউটিলাইজ করতে হয় এটাকে। এটা হলো প্রথমে শিখা। আর শিখে হলো খোলা ময়দানে, খালি জায়গায় যেখানে কোনো ঝাঁঝামেলা নাই, ভেজাল নাই, কোনো ক্ষতির সম্ভাবনা নাই, সেখানে শিখে। তো শেখার পরে সে রান করে। তো একজন ব্যক্তি 100 জন ব্যক্তি মিলে যে গাড়িকে বানাইছে, একজন ব্যক্তি সেটাকে সে পরিচালনা করতেছে। একই ব্যক্তি হর্ন বাজাইতেছে, একই ব্যক্তি সামনে তাকাইতেছে, একই ব্যক্তি পেছনে তাকাইতেছে, একই ব্যক্তি গিয়ার চাপতেছে, একই ব্যক্তি ব্রেক চাপতেছে, একই ব্যক্তি সব টোটাল গাড়ির যা কিছু আছে এই সকল বিষয়কে সে মেনটেন করতেছে, কন্ট্রোল করতেছে একই ব্যক্তি। তার চোখকে ব্যবহার করতেছে, পাকে ব্যবহার করতেছে, কানকে ব্যবহার করতেছে, হাতকে ব্যবহার করতেছে, তার ব্রেনকে সে ব্যবহার করতেছে। যদিও গাড়ির উপাদানটা মেনটেন করার জন্য 100 জনের প্রয়োজন হয়েছে, কিন্তু চালানোর জন্য একজনই যথেষ্ট, একজনই চালাচ্ছে, এখানে দুইজনের কোনো প্রয়োজন হয় না। তো এই হলো বিষয় যে ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য যে সমস্ত উপাদানগুলো দরকার, ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য যে সমস্ত উপাদানগুলো দরকার, ওই সমস্ত উপাদানগুলো যদি রেডি থাকে আর কেউ যদি একজন প্রশিক্ষণ নেয়, ইউটিলাইজ এটাকে ব্যবহার করার পদ্ধতি সে জানে না নেয়, তো সে তার ব্রেন দিয়ে, তার হাত দিয়ে, তার চোখ দিয়ে, তার চিন্তা দিয়ে, অর্থাৎ একজন মানুষ যেমন গাড়িকে সে চালাইতে পারে, বিভিন্ন পরিস্থিতির ভিতর দিয়ে সে সামনে যেতে পারে, একজন ফরেক্স ট্রেডার সে যদি এটার ব্যবহারটা সঠিকভাবে জানে তাহলে সেও এখান থেকে সে সামনে আগে বাড়তে পারবে। এইটা হলো থিওরিটা। এখন কোনো একটা জিনিস যদি কমি হয়, সে যদি হর্নের জায়গায় হর্ন না দেয়, অথবা গাড়ির উপাদানের ভিতরে কমি থাকে, কোনো একটা জিনিসের ভিতরে যদি কমি হয়, তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাই খুব বেশি। সে এরকম ব্রেক চাপতেছে না, গিয়ার যেখানে যতটুকু দেওয়ার এতটুকু দিচ্ছে না, অথবা সামনে তাকালে পেছনের খবর নাই, পেছনে তাকালে সামনের খবর নাই, স্পিড ব্রেকার আসলে সেই সময় কি করতে হবে এটা সে জানে না, এরকম গর্ত আসলে কি করতে হবে সে জানে না, সামনে জ্যাম পড়ে গেছে কি করতে হবে সে জানে না, সিগন্যাল পড়ে গেছে কি করতে হবে জানে না। তো এই সমস্ত বিষয়, সকল বিষয় যদি সে চর্চা করে জানে তাহলে অবশ্যই অবশ্যই সে গন্তব্যস্থানে চলতে পারবে। এই জন্য ভাইয়া ফরেক্স মার্কেটে যে সমস্ত উপাদানগুলো দরকার, ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার, এই সকল বিষয়কে একত্র করে সকল বিষয়, অর্থাৎ ফরেক্স ট্রেডিং করার জন্য যে সমস্ত বিষয়গুলো দরকার, মূল যে বিষয়গুলো দরকার, ওই ওই সমস্ত উপাদানগুলোকে একত্র করেই এই কারেন্সি স্ট্যাং স্ট্র্যাটেজিটাকে সাজানো হয়েছে। আর এখন কেউ যদি এটাকে প্র্যাকটিস করে, এটার ইউটিলাইজটাকে মানে ব্যবহার বিধিটাকে বুঝে চর্চা করে, তাহলে সে অবশ্যই অবশ্যই সামনে যেতে পারবে। সে যে কেই হোক, যে কোনো টাইপের ট্রেডারই হোক, সে এই ইউটিলাইজ যদি সে বুঝে ফেলতে পারে
তাহলে সে সামনে এগোতে পারবে এবং ইনশাআল্লাহ সে আগে বাড়বে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হলো ওইটার ব্যবহার প্রথমে বুঝতে হবে, উপাদানগুলো প্রথমে লাগবে, দ্বিতীয় নম্বর হলো এটার ব্যবহারটা শিখতে হবে, আর তৃতীয় নম্বর হলো এটার উপরে চর্চা করতে হবে, চর্চা করে সামনে আগে বাড়তে হবে। যে এখনই এর একটা জিনিস পেয়ে গেলাম, যেমন আমাকে অনেকে মেসেজ দেয় যে আপনি স্ত্রী, ঠিক আছে ভাইয়া একটা পিডিএফ ফাইল দিয়ে দেন আমাকে। ভাই আপনার স্ত্রীটা দেওয়া যাবে? বলে কিভাবে দেব, দেওয়ার কি লাইন? বলে একটা পিডিএফ দিয়ে দেন, একটা ভিডিও দিয়ে দেন। আমি বললাম পিডিএফ আর ভিডিও যদি দরকার হয় তাহলে আপনি গুগলে সার্চ দেন, বড় বড় ট্রেডারদের পিডিএফ ফাইল পাবেন। এবং অনেক সাইট তো আছে, শুধু সাইটটাই স্ট্র্যাটেজি, ফরেক্স স্ট্র্যাটেজি মানে কত লাইনের স্ট্র্যাটেজি দরকার আপনার, সব আছে ওখানে, সব ভিডিও আছে। এখন সেগুলো নিতে পারেন, আমার সাইদের এটা নেওয়ার কি দরকার? আসলে দেওয়ার মতো কিছু নাই যে একজনকে একটা কিছু দিয়ে দিব। আর এটা আমার উদ্দেশ্য না যে আমি আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দিলাম, কিছু ইন্ডিকেটর দিয়ে দিলাম, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো ওই কাজের উপরে উঠানো, যে কাজ অর্থাৎ প্রফেশনালি একজন ট্রেডার হইতে হলে, ওই পর্যন্ত তার ফ্যামিলি চালাইতে হলে, তার খরচ উপার্জন, অর্থ উপার্জন করার জন্য যা কিছু দরকার এই ফরেক্স মার্কেটের জন্য আসে, ওই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই কাজ চলতেছে। এই জন্য ভাইয়া ফরেক্স মার্কেটের যে সমস্ত উপাদানগুলো দরকার এবং যেই ব্যবস্থাপনাটা দরকার একজন সাকসেস ট্রেডার হওয়ার জন্য, ওই সমস্ত উপাদানগুলো নিয়ে এই স্ট্র্যাটেজিকে সাজানো হয়েছে। আর এই স্ট্র্যাটেজির হচ্ছে 5টা পয়েন্ট। এই স্ট্র্যাটেজির যে বিষয়টা, এখানে 5টা পয়েন্ট আছে। এই 5ও পয়েন্ট হচ্ছে এই ফরেক্স মার্কেটের ঘুরে ফিরে এই 5ও পয়েন্টের ভিতরে আসে, মানে এই 5ও পয়েন্টের ভিতরে, এই 5ও পয়েন্টের ভিতরে যদি কেউ, অর্থাৎ কেউ এই 5ও পয়েন্টকেই সামনে রাখে, তাহলে বামে ডানে আর কিছু লাগবে না। অর্থাৎ বামে এটা দরকার ওইটা দরকার কিছুই লাগবে না, সির্ফ এটার উপরে সে চলতে পারবে, আর কিছুই লাগবে না। যেহেতু এটা একটা শ্রম দিয়ে এটাকে তৈরি করা হয়েছে, সকল ঘুরে ফিরে এটাই, মানে ঘুরে ফিরে দেখবেন যে এই পয়েন্টের ভিতরে আছে। এই জন্য এই 5ও পয়েন্টকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে, শেখানো হবে, বোঝানো হবে এবং চর্চা করতে হবে। এই জন্য ধৈর্য সহকারে ইনশাল্লাহ থাকবো এবং এটার সাথে লেগে থাকার চেষ্টা করব। এই 5ও পয়েন্টের কোনো একটা পয়েন্টকে যদি কেউ অবহেলা করে, তো সে ওই গাড়ির কথা বলেছিলাম, একটা পয়েন্টকেও যদি কেউ অবহেলা করে অ্যাক্সিডেন্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। কোনো একটা পয়েন্টকে অবহেলা করতেছে, তো সে বুঝবে না, সে তো মনে করবে যে এ আছি আগে আর কি, কিন্তু সে আউট হয়ে যাবে, টিকবে না। কারণ ফরেক্স মার্কেটে ফুললি ইমোশনাল কাজ করে। এখানে ইমোশনাল যখন কাজ করে সে বুঝে না। মানুষ যে এই যে প্রেমে পড়ে আত্মহত্যা করে, তো বলেন এর চেয়ে বড় বোকা আর পৃথিবীতে কেউ আছে? সে আত্মহত্যা করতেছে কিন্তু সে বুঝে না, মানে তার ব্রেন কাজ করে না তখন। আর টাকার বেলায় তো আরো মারাত্মক বিষয়, ফরেক্স মার্কেট মানে এখানে যে কি মাথায় ঠিক থাকে না। তো সেজন্য আমাদেরকে 5ও পয়েন্টের আমাদেরকে অনুসরণ করা লাগবে, 5ও পয়েন্টকে মানতে হবে। 5ও পয়েন্টের যে সমস্ত বিষয় দেখানো হবে, এই 5ও পয়েন্টকে গুরুত্ব সহকারে ইউটিলাইজটাকে ধরে নিতে হবে। যে আজকে আমি শুরু করে দিলাম, কোটিপতি হয়ে যাব বা বহুত কিছু, এরকম কিছু না, চর্চা করে রেডি হইতে হবে। এজন্য ভাইয়া নাম্বার ওয়ান পয়েন্ট। এজন্য আরেকটা কথা বলে রাখি, পূর্বে হয়তো আমাদের অনেক অভিজ্ঞতা আছে, অনেক জিনিস আমরা জানি, অনেক কিছু ইউটিলাইজ আমরা শিখছি, অনেকে অনেক কিছু বুঝছি, তো সেগুলো তো মাথায় আছেই, সেগুলো তো আর নিয়ে যাওয়া হচ্ছে না যে আপনি আপনার এগুলাকে দিয়ে দেন আর এখন এটা নিয়ে ঢুকান মাথার ভিতরে, আর ওইগুলাকে একটু ফালাই দেন, এরকম না। বরঞ্চ ওইগুলা তো মাথায় আছেই, এখন যেটা দেখানো হবে এটা মাথার ভিতরে একটু গুরুত্ব সহকারে রাখার চেষ্টা করব। বাকি যেগুলো তো আছেই মাথায়, এগুলো তো আর যাচ্ছে না। এই জন্য ভাই ওয়ান পয়েন্টের কথা বলবো, কারেন্সি স্ট্র্যাটেজির ব্যাপারে যে 5টা পয়েন্টের কথা বলবো, এর ভিতরে নাম্বার 1 হচ্ছে
শিডিউল। নাম্বার 1 হচ্ছে শিডিউল। নাম্বার 1 কি ভাই নাজমুল ভাই? শিডিউল। হ্যাঁ, গুড, বোঝা গেছে, শুনতেছেন না হয়তো আমি ভাববো যে লাইনেই নাই। যদি এরকম হয় যে লাইনেই নাই, তাহলে তো সব বেকার যাবে। তো দেখ, অনেকে মিউট করে না, রাখছি মিউট আমরা। করে রাখি ভাই, মিউট হ্যাঁ করে রাখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু তারপরও জিজ্ঞাসা করলাম। তো শিডিউল, শিডিউল কেন, কি জন্য, কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে তৈরি করতে হবে, এই এই বিষয়ে এখন কথা হবে। এখন শিডিউলের উদ্দেশ্য কি, শিডিউলের কাজ কি, কিভাবে করতে হবে, এবং আমাদের শিডিউল কি হবে, ট্রেডিং এর শিডিউল কি হবে, এবং বড়দের শিডিউল কি, মার্কেটের শিডিউল কি, সকল বিষয়, অর্থাৎ আমাকে সাকসেসে ওঠার জন্য আমার শিডিউল কি হবে, এই বিষয়ে বিস্তারিত এখন খোলাসা করা হবে। এবং খুব ধ্যান সহকারে এই সমস্ত বিষয়গুলা, এবং এই নাম্বার 1 পয়েন্ট এমন একটা বিষয় যে পয়েন্টটা আপনার জীবনের মোড় ঘুরে দিবে, মোড় ঘুরে দিবে, আমি শিওর, যদি আপনি বুঝতে পারেন। শিডিউলের উদ্দেশ্য হলো ভাইয়া যে সময় মতো কাজ করা। শিডিউল কেন, যে জমিনে কাজ করে সেও শিডিউল মেনটেন করে, যে চাকরিজীবী সেও শিডিউল মেনটেন করে। যেমন এখন আপনারা ক্লাসে বসছেন, এইখানেও একটা শিডিউল মেনটেন করা হয়েছে যে 12টা থেকে এতটা পর্যন্ত সময় দেওয়া হবে। যিনি ব্যবসা করে তিনিও শিডিউল মেনটেন করে। শিক্ষক বলেন, ছাত্র বলেন, স্কুল কলেজ যা কিছু আছে সেখানে শিডিউল মেনটেন করা হয়। শিডিউল মানে হলো সময় মতো কাজ করা। কথাটার উদ্দেশ্য মানে ব্যাখ্যা হলো যে সময়ের মূল্য দেওয়া, নিয়মাবর্ণিত হয়ে কাজ করা, সময়কে গুরুত্ব দেওয়া, সময় মতো কাজ করা। যারা সময় মতো কাজ করে তারাই কিন্তু গেইনার হয়, সাকসেস হয়। আর যারা সময় মতো কাজ করতে শিখে নাই, সময় যে কাজটা করা দরকার সেই কাজটা করতে শিখে নাই, তো তারাই কিন্তু ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক সব কাজে, শুধু এটা ফরেক্স মার্কেট না, সকল কাজেই তারা ব্যর্থ হয়। তারা সময়ের মূল্য দিতে জানে না, সময়ে মূল্য দিতে জানে না, এই জন্য তারা ব্যর্থ হয়ে যায়। এই জন্য ভাইয়া শিডিউল রেডি করতে হবে, যেহেতু আমরা ট্রেডিং করব, ফরেক্স মার্কেটে বিজনেস করব, এই জন্য এটার সময় কি হবে এই ব্যাপারে শিডিউল রেডি করতে হবে। আর এই কথাটা যদি আরো ব্যাখ্যা বলি, তো সেটা হলো যে ডিসিপ্লিন। ডিসিপ্লিন অর্থাৎ শৃঙ্খলার ভিতরে আসতে হবে। যদি শৃঙ্খলার ভিতরে আসি তাহলে আমাদের কাজ হবে। আর যদি ডিসিপ্লিনের উল্টা কি, বিশৃঙ্খল বা উশৃঙ্খল, যে ডিসিপ্লিন মানে না, ডিসিপ্লিন নাই যার, সে হলো উশৃঙ্খল। তো বিশৃঙ্খল উশৃঙ্খলকারীদেরকে দিয়ে দুনিয়ার ব্যবসা বলেন, আর যে কোনো ব্যবসায় বলেন, আর অনলাইনের ব্যবসা আর ফরেক্স মার্কেট, তা তো কল্পনাই করা যায় না, ভাবাই যায় না। সে তো মানে কি বলবো, তার চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। নর্মাল বিজনেস 8 লাখ 10 লাখ টাকা নিয়ে নামছে, অফলাইন বিজনেস, তার এই 8 লাখ 10 লাখ শেষ হইতো 8-10 বছর চলে যাবে। কিন্তু ফরেক্স মার্কেটে 8 লাখ 10 লাখের বিজনেসম্যান 8-10 মাসও লাগবে না, যদি সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। 8-10 মাসও লাগবে না, 8-10 দিনও লাগবে না। এই জন্য উশৃঙ্খল আর বিশৃঙ্খলকারীদেরকে দিয়া এই অনলাইন বিজনেস তো নাই, আর ফরেক্স মার্কেট তো প্রশ্নই আসে না। এখানে সে টিকতেই পারবে না, এটা টিকার জায়গা নাই, এটা সহজ কথা। এই জন্য ভাইয়া ডিসিপ্লিনের সাথে আমাদেরকে কাজ করতে হবে। কতক্ষণ আমরা ট্রেডিং করব, কখন ট্রেডিং করব, কখন কনফার্মেশন হবে, কি বিষয়, সকল বিষয় সামনে এনে আমাদেরকে একটা শিডিউল রেডি করতে হবে যে আমরা ট্রেডিংটা করব কখন। এজন্য আমাদের শিডিউলটা রেডি করতে হবে। এজন্য আমরা যদি খেয়াল করি যে এত বড় বড় ইনভেস্টর এই মার্কেটে চলতেছে, বড় বড় বিগ ট্রেডার এখানে আছে, তো ওনারা আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি, ওনারা কি এরকম শিডিউল মেনটেন করে না? তারা কি ডিসিপ্লিনের সাথে কাজ করে না? কি বলেন, করে না? অবশ্যই করে বলবেন। যেহেতু মিউট করে আছে, আপনি কথা বলতে লেট হবে, কিন্তু এই কথাটা বলবেন হয়তো যে অবশ্যই তারা ডিসিপ্লিনের সাথে কাজ অবশ্যই করে। করে, ডিসিপ্লিনের সাথে কাজ করে, এবং তারা শিডিউল মেনটেন করে। কিন্তু আজকের দিনে আমরা যারা ট্রেডার্স তৈরি হইতেছি এবং আছি,
না আমাদের কোনো শিডিউল আছে, না আমরা কোনো ডিসিপ্লিনের সাথে কাজে আছি, কোনো কিছুতেই নাই। ডিসিপ্লিন নাই এবং আমাদের কোনো শিডিউল নাই, আমরা জানিও না। তাহলে আমাদেরকে শিডিউল মেনটেন করতে হবে। তাহলে আমরা তালাশ লাগাবো এই যে বড় বড় ইনভেস্টর, বড় বড় বিগ ট্রেডার, তাদের শিডিউল এবং ডিসিপ্লিনের সিস্টেম কি। যদি তাদের সাথে আমাদের মিলে যায় তাহলে কাজ হয়ে যাবে। আর যদি তাদের সাথে মিল না হয় তো সারা জীবন এই ফরেক্স মার্কেটে বাই সেল মারতে পারবেন। এটা তো ইজি, যেহেতু মাউস বাটন টিপ দিলে বাই আর সেল, এটা কোনো ব্যাপার না। এটা যখন তখন মারতে পারবেন, কিন্তু কোনোদিন সাকসেসের নিশানাও পাওয়া যাবে না। সাকসেস বলতে মানে এটা দিয়ে যে কিছু একটা করবে, করা হবে, এটা হবে না। এটা এটা প্রফেশনালি ভাবে নেওয়া যাবে না। এটা তার জন্য বিরাট ক্ষতির কারণ হয়ে যাবে, বিরাট একটা ক্ষতির জায়গা এটা। তবে ইজি এবং সিম্পল, যদি বুঝে বুঝে আসে, ইজি এবং সিম্পল, একদম সহজ। এর চেয়ে সহজ কোনো ইনকামের রাস্তা নেই। এই জন্য ভাইয়া ডিসিপ্লিন এবং শিডিউল মেনটেন করতে হবে। আর আমরা জানলাম যে বড় বড় ট্রেডাররা তারা শিডিউল এবং ডিসিপ্লিনের সাথে কাজ করে। এখন তাদের কখন কি কিভাবে করা আছে এটা আমরা এখন তালাশ করব, আর তালাশ করে বের করব। আর বের করে কি করতে হবে, আমাদের শিডিউলটা কি ওনাদের মতো শিডিউল ওনাদের সাথে মিলিয়ে আমাদেরকে বানাইতে হবে, না আমাদের সাথে মিলিয়ে তাদেরকে করতে হবে, কোনটা কি বলেন? তাদের সাথে আমাদের শিডিউল মিলাতে হবে। মিলাতে হবে, অর্থাৎ তাদের সাথে আমাদের মিল করতে হবে। এখন আমার মন মতো যদি আমি বানাই শিডিউল, হ্যাঁ আমি রাত 12টা থেকে ট্রেডিং করব, আমি তো জব করি, অফিস শেষ করে আসতে আসতে আমি 12টা 1টার সময় আসি, এরপরে আমি ট্রেডিং করব, তো কোনো দিনও লাভ হবে না, কারণ আমার শিডিউল দিয়ে মার্কেট চলবে না। মার্কেটের জি শিডিউল এর সাথে আমার শিডিউলকে মিলাতে হবে যদি ফরেক্স ট্রেডিং করতে চাই। তো তাদের শিডিউলের সাথে যদি আমার শিডিউল মিলে তাহলে আমি এইখানে কাজ করব, যদি শিডিউল না মিলে আমি করব না। এই এই জায়গা থেকে দূরে, আমার দরকার নেই। এখানে আপনার শিডিউল, আজকে একটা অফিসের প্রোগ্রাম আছে, যে একটা কোনো ফাংশন আছে আপনার অফিসে, এখন একটা বিয়ের দাওয়াত আসছে, যে অমুক তারিখ আপনার বিয়ের দাওয়াত, তো আপনি কি সেখানে যদি এটা না মিলাইতে পারেন সেখানে যাবেন? কেন যাবেন আপনি? কিভাবে যাবেন? যাওয়ারই তো লাইন নেই, কারণ আপনার এখানে জি একটা প্রোগ্রাম আছে, এখানে একটা শিডিউল আপনার তৈরি করা আছে, তো আপনি কেন ওখানে যাবেন? আর যেতেও তো পারবেন না। তাহলে প্রথমে কি করতে হবে, এটা নাকচ করে দিতে হবে যে না ভাই আমি এটা পারবো না। এই জন্য আমাদের মার্কেটের শিডিউলের সাথে যদি আমাদের শিডিউল না মিলে, তাহলে আমি বলবো আপনিও নাকচ করে দেন যে ভাই আমার দ্বারা ফরেক্স হবে না, আমি ফরেক্স মার্কেটে ফরেক্স করবো না, যেহেতু আমার শিডিউলের সাথে এটা মিলতেছে না। আর আমি যদি আমার মন মতো শিডিউলকে ফরেক্স মার্কেটের সাথে শিডিউল বানাইতে যাই, তাহলে আর কোনো তো বললাম এই ক্ষতির সীমানা ছাড়া। এই জন্য ভাইয়া, যদি গাড়ি ঠিক করা হয় 10টার সময়, 9টার সময় গাড়ি ঠিক করা হয়েছে 9টার সময়, তো আপনি যদি বলেন যে না আমি 10টার সময় যাব, তো গাড়িতে যেতে পারবেন? জি না। না কখনো হবে না। বিরক্ত হবেন না, যেহেতু কথা লম্বা চড়া বলি আমি, আর সময়ের ভিতরে আমি সবগুলা শেষ করব, কিন্তু প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। 9টায় যদি গাড়ি ঠিক করা থাকে আর আপনি যদি 10টায় উপস্থিত হন, কখনো যেতে পারবেন না। তাহলে আমার কি করতে হবে, 9টায় উপস্থিত হতে হবে। আর আমি যদি 9টায় উপস্থিত হই, তারপরে যাই যদি দেখি যে না এখানে কোনো সিটের ব্যবস্থা নাই, গাড়িতে কোনো সিটের ব্যবস্থা নাই, তো কমসে কম ডান্ডা ধরে ঝুলে যাওয়া যাবে। কমসে কম ডান্ডা ধরে ঝুলে যাওয়া যাবে, যে ভাই ঠিক আছে আমি সিট পাইছি না, একটু ডান্ডা ধরে যাই, তাও যাওয়া যাবে, কিন্তু বুঝতেই থাকলে সময় মতো। আর যদি এরকম হয় 9টায় গাড়ি ছাড়বে, ওনারা বলছে যে আমরা 9টায় যাব, তো যাওয়ার পরে দেখলেন যে ওনারা চা কফি এই সেই বিড়ি সিগারেট খাচ্ছে, খাওয়ার জন্য আরো আধা ঘন্টা 1 ঘন্টা লেট করে কথাবার্তা আড্ডা দিয়ে বলতেছে যে আমরা আজকে 9টা তো ঠিক করছিলাম, কিন্তু আমরা 10টায় যাব। তো এখন যদি ওনারা 10টায় যায়, তো ওনাদের সাথে যাওয়া যাবে কিনা? জি ভাইয়া যাবে। যাওয়া যাবে, কিন্তু প্রথমেই যদি আপনি মনে করেন যে ওনারা চা বিড়ি খাইয়া রওনা হবে আর 10টায় যাইতে পারে বাড়িতে বসে বসে, তাহলে আপনি যাইতে পারবেন না। কিন্তু জি 9টায় উপস্থিত হইয়া যদি তাদের হাবভাব বুঝেন, তারা জানতে পারলেন যে ওনারা চা সিগারেট বিড়ি খেয়ে 10টায় যাবে, তাহলে তাদের সাথে যাওয়া যাবে।
এজন্য ভাইয়া আমি এই কথাগুলো কেন বলতেছি, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, প্রথমেই বলে নিয়েছি। এজন্য ভাইয়া জি মার্কেটের যে শিডিউল আছে, মার্কেটের যে সিস্টেম আছে, বড় বড় ট্রেডারদের যে শিডিউল আছে, ওই শিডিউলকে এখন আমরা তালাশ করব। আর আমাদের শিডিউলকে আমরা যে শিডিউল রেডি করব, ওই শিডিউল ওনাদের সাথে মিলিয়ে রেডি করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে ওনারা কখন কি করেন এবং কি অবস্থায় চলেন। এজন্য আমরা শুরুতে সর্বপ্রথম যাব forexfactory.com এ। আমি যাচ্ছি, আমি তারপরে শেয়ার করতেছি, শেয়ার স্ক্রিনের মাধ্যমে। এখন আসি আমরা forexfactory.com এর ভিতরে গেলাম, নিচে এখানে আছে সেশন এবং টাইম স্কেল আছে, টাইম সহকারে আছে এবং বর্তমানে মার্কেট কোন টাইমে আছে সেটারও এরকম একটা স্কেল দাগ দিয়ে সে দেখাচ্ছে, হরিজন্টাল একটা লাইন দিয়ে দেখাচ্ছে যে বর্তমানে মার্কেট কোথায় আছে। এই জন্য আমরা শুরুতে যদি দেখি যে ভোর 4টা থেকে সিডনি মার্কেট শুরু, ভোর 4টা থেকে সেটা শেষ হচ্ছে 1টার সময়। সিডনি মার্কেট ভোর 4টা থেকে শুরু করে 1টা পর্যন্ত শেষ হচ্ছে। ঠিক এটার উপর দিয়ে ওভারলে মার্কেট, আরেকটা মার্কেট শুরু হয়ে গেছে ভোর 6টায়, সকাল 6টায়। ঠিক সেখান থেকে শুরু হলো, বাংলাদেশ টাইম বলতেছি, সকাল 6টায়, 6টা থেকে এটা শেষ হয়ে যাচ্ছে 3টায়। ঠিক 3টার সময় শেষ হয়ে যাচ্ছে। তাহলে ঠিক 3টা শেষ হয় একটা টোকিও, আর সিডনি শেষ হচ্ছে একটা। এই 1টা এবং 3টা এর মাঝখানে আবার শুরু হয়ে যাচ্ছে লন্ডন সেশন। লন্ডন সেশন ঠিক 2টায়। তাহলে ঠিক 2টায় শুরু হয়ে যাচ্ছে লন্ডন সেশন। লন্ডন সেশন এটা শেষ হচ্ছে রাত 11টায়। ঠিক এটার ওভারলে, অর্থাৎ এটার উপর দিয়ে আরেকটা মার্কেট রানিং শুরু হয়ে গেছে হলো 7টায়, নিউ ইয়র্ক সেশন। আর এটা শেষ হবে আবার ভোর 4টায়। আর এইভাবেই 24 ঘন্টা মার্কেট রানিং চলতেছে। মার্কেট 24 ঘন্টা এইভাবে সপ্তাহের ভিতরে 5 দিন রানিং চলতেছে। এখন এই সময়টার ভিতরে আমরা শিডিউল রেডি করব। তাহলে আসেন আমি একটু টুকিটাকি বিষয় তুলে ধরার চেষ্টা করব। ভোর 4টার সময় মার্কেট এরকম থাকে, কারেন্সি সেট আপ হয়, অর্থাৎ আজকে মার্কেটে বাই কনফার্মেশন হবে না, তার কারেন্সি সেল করবে না বাই করবে, তার বিজনেসের ফুল সেট আপ হয় ভোর 4টা থেকে 5টা পর্যন্ত। তো ধরে নিলাম এই সময়টায় কারেন্সি যেহেতু সেট আপ হয়, তো সেই সময় কারেন্সি বিজনেস করাটা নিরাপদ নয়, যেহেতু এখনো ফাইনাল কোনো ডিসিশন রেডি হয় নাই। তাইলে তো পরবর্তীতে শুরু হচ্ছে 6টায়, যেহেতু টোকিও সেশন এবং সিডনি সেশন, যেটার সাথে সম্পৃক্ত হলো ওডি। তো আমরা যদি ধরি যে এওডি যেটা আর কি, তো যেটা হলো যে টোকিও এবং সিডনি যেটা 6টার সময় শুরু হলো, তো ধরেন যে মার্কেট আপ হচ্ছে, মার্কেট রান করতেছে আপ, যে পেয়ারগুলো এই মার্কেটের সাথে জড়িত, ওই সমস্ত পেয়ারগুলো ওডির সাথে যে সমস্ত পেয়ারগুলো জড়িত, তো মার্কেট আপ হচ্ছে। তো আপ হচ্ছে 6টা থেকে, টোকিও সেশনও সেটা আপ করতেছে। তো আস্তে আস্তে ধীরে ধীরে চাপ বাড়তেছে, 9টার দিকে আরো বাড়তেছে, 10টার দিকে, 11টার দিকে আরো বাড়তেছে, বায়ার বাড়তেছে, বাড়তে বাড়তে ঠিক 12টা বাজে গেছে। এখন মোটামুটি 50 পিপ অথবা 70 পিপ আপ হয়ে গেছে। খুব খেয়াল করেন, একটা দুইটা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করব এবং বাস্তবে কোনো বক্তৃতা না, বাস্তবে চার্ট মিলিয়ে দেখবেন, মিলিয়ে দেখবেন যে আসলে কথাগুলো ঠিক ছিল কিনা। তো 6টায় স্টার্ট হয়ে গেল, 6টা থেকে 7, 7 থেকে 8, 8, 9, 10, 11, 11 থেকে আপ হইতেছে একটু একটু করে, কখনো ডাউন মানে লেফট রাইট করতে করতে কিন্তু সে আগাচ্ছে। হ্যাঁ, সরাসরি না হোক, একটু একটু করে সে আগাচ্ছে। মিনিমাম 70-80 পিপস এখন হয়ে গেছে। 12টা বাজতেছে, 12টা বাজার সাথে সাথে নিউ ক্যান্ডেল দ্রুত গতিতে বাড়তেছে। অর্থাৎ এতক্ষণ যদি 30 পিপ এসে থাকে, এখন আসবে 40 পিপ। এক ক্যান্ডেলে পুরোটা টান মারতেছে, একের টান মারে একদম আপ হয়ে গেল। এই আপ হওয়ার 45 মিনিট, যেটা 12টা 45 মিনিট যেই সময়টা আছে, লাস্ট 15 মিনিটের যে সময়টা, সে কি করলো,
অর্থাৎ আপ হয়ে যে পর্যন্ত পৌঁছার, প্রাইস লেভেল যে পর্যন্ত যাওয়ার, সেই পর্যন্ত যে ওখান থেকে ওই ক্যান্ডেলটাই, যেটা 20 পিপ অথবা 30 পিপসের ক্যান্ডেল বাই ক্যান্ডেল রেডি করলো, খুব খেয়াল করেন, যদি বুঝতে পারেন অনেক কিছু হয়ে যাবে। ঠিক এই ক্যান্ডেলটা কি করলো, আস্তে আস্তে ধীরে ধীরে ছোট হয়ে যাইতেছে, অর্থাৎ স্পাইক করতেছে, অর্থাৎ শ্যাডো বাড়তেছে, বডি ছোট হয়ে যাইতেছে, ক্লোজের পয়েন্ট কমে যাইতেছে। অর্থাৎ বায়ার আস্তে আস্তে যেটা চাপ ছিল সেটা একদম লয়ে পজিশনে চলে আসতেছে, মানে হলো সিডনি সেশন মার্কেট ক্লোজ হয়ে যেতেছে, যারা ছিল সবাই তাদের ট্রেডকে ক্লোজ করে ফেলতেছে। আর এই দৃশ্য টোকিও সেশন যেটা 3টায় শেষ হওয়ার কথা, ইনারাও কনফার্মেশন রেডি, বুঝে ফেলছে যে আমাদেরকে এখন বেরিয়ে যেতে হবে, তো ওনারাও বেরিয়ে যাচ্ছে, যার কারণে যেটা 40 পিপসের ব্যবধান ছিল একটা ক্যান্ডেল, সেটা ধীরে ধীরে ক্লোজে আসতেছে 10 পিপ বা 15 পিপসে ক্লোজ হচ্ছে, কারণ হলো বায়াররা এখন চলে যাইতেছে। ঠিক এই কনফার্মেশনটা রেডি হওয়ার সাথে সাথে একটার ক্যান্ডেল, মানে 1টা বাজে, একটার ক্যান্ডেল পড়বে, তো যেহেতু প্রথম ক্যান্ডেলে বায়াররা চলে গেছে, যে বায়ের চাপ ছিল বায়াররা চলে গেছে, আর নিউ ক্যান্ডেল আসার সাথে সাথে মানে 100% বায়ার এখান থেকে আউট হয়ে গেছে। আর 100% বায়ার যখন আউট হয়ে গেছে, টোকিও সেশন 3টায় শেষ হওয়ার কথা, কিন্তু তারা এখন বেরিয়ে যেতেছে। আর বেরিয়ে যাওয়ার সাথে সাথে কি হয়ে গেল, ওই মুহূর্তে একটার যে ক্যান্ডেল, একটার সময় যে ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলটা ডাউন ক্যান্ডেল হয়ে গেছে। আর ডাউন মানে কিরকম ডাউন, মিনিমাম 40 পিপ, 50 পিপ অথবা 20 পিপ, মানে একটা বড় ক্যান্ডেল, স্বাভাবিক নজরে একটু বড় মনে হবে। তো এখন 50 বা 70 পিপ আপ ছিল, সেটা এখন ডাউন হয়ে গেছে। তো এখন আপনি 9টায় ঢুকছেন, 10টায় ঢুকছেন, দেখছেন যে আর এই মার্কেট তো আপ হচ্ছে, বাই দিয়ে দিচ্ছেন। তো বাই দেওয়ার পরে হ্যাঁ বাই তো হয়েছেই, কত বড় বাই হয়ে গেল, প্রফিটও ছিল, কিন্তু আপনি তো ভাবছেন এটা তো বিশাল বাই যাবে, কিন্তু একটার সময় কি হয়ে গেল, ধুম করে ক্যান্ডেলটা পড়ে গেল, পড়ার সাথে সাথে আপনি এখন আপনার এসএল নিয়ে টানাটানি হয়েছে। এতক্ষণ তো লাভে ছিলেন, এখন দেখি এসএল খাওয়ার পথে, কি যে একটা পেরেশানিতে পড়ে গেলেন। তো আপনি এই দৃশ্যটা দেখলেন, আপনি আবার একটার সময় ঢুকলেন, আরেকজন ট্রেডার একটার সময় ঢুকছে, সে বলছে হ্যাঁ এখানে তো রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স থেকে তো এখানে ডাউন, কত বড় ক্যান্ডেল, ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, এখন থেকে ডাউন শুরু হবে। বাস আপনি কি করলেন, সেখানে একটা ক্যান্ডেলটা এত বড় দেখিয়া আপনি শুরু করে দিলেন কি, সেল দেওয়া, স্টার্ট করে দিচ্ছেন আপনি সেল। আপনি ভাবছেন যে এখান থেকে মার্কেট ডাউন, যেহেতু এখন রেজিস্ট্যান্স আছে, এখান থেকে মার্কেট ডাউন হয়ে যাবে। তো ডাউন হয়ে একটার ক্যান্ডেল, কিন্তু এটা বলতেছি ওয়ান, H1 এর ক্যান্ডেল একটা সময় পড়তেছে, পড়ার সাথে সাথে ঠিক 2টার যে ক্যান্ডেল তো আসবে, সেই 2টার সময় হলো লন্ডন সেশন। এই একটার ক্যান্ডেলটা কিন্তু এখনো রানিং চলতেছে, তো আপনি সেল দিয়ে দিচ্ছেন, তো দেখা যাচ্ছে প্রফিটও হইতে পারে আবার নাও হইতে পারে, কারণ লাস্টের আওয়ারে কিছু ক্লোজ হয়ে যাবে, সেখান থেকে কিছু ক্লোজের কনফার্মেশনও আসবে। তো 2টার সময় যেহেতু লন্ডন সেশন, তখন ওনারা অবজারভেশন করবে যে এই প্রাইসকে আপ করা যায় নাকি আরো ডাউন করা যায়, মানে এই এই লেভেল থেকে কি মার্কেটকে আপ করা যাবে না ডাউন করা যাবে, এই কনফার্মেশন ওনারা রেডি করবে। ওনারা যদি ডিসিশন নিয়ে থাকে বিজনেসের স্বার্থে, এবং ওই বিগ বিগ ট্রেডাররা যদি কনফার্মেশন এবং কারেন্সি সেটআপের সাথে ওনারা যদি কনফার্মেশন রেডি করে, এটাকে ডাউন অথবা আপ একটা ডিসিশন তো হবেই। তো সেইখানে ধরে নেন যে তারা কি ভাবলো যে এই মার্কেট তো লো লেভেল থেকে আসছে, এই মার্কেট আরো বাই করার সম্ভাবনা আছে, যেহেতু এই কারেন্সি উন্নতির দিকে আছে, তো এটাকে আরো বাই করা যায়। তো ওনারা কি করলেন, সেই মুহূর্তে বাই ইনভেস্ট করে দিলেন, এই কারেন্সিকে বাই করা শুরু করে দিলেন। আর এই দৃশ্য যখন কেউ দেখলো, এই লন্ডন সেশনে হচ্ছে চমৎকার, মানে ইনভেস্টর সব দ্রুতগামীতে এখানে প্রবেশ করে, আর তখন এই বাই ক্যান্ডেল, যেটা পূর্বে সেল ক্যান্ডেল ছিল, এটার অপোজিটে বাই স্টার্ট হয়ে গেছে। তো আপনি দিচ্ছেন সেল, এখন সে শুরু করে দিচ্ছে বাই, আপনার এইখানেও আবার এসএল খাওয়ার দৌড়াদৌড়ি অবস্থা হয়ে গেছে। আপনি ওই যখন তখন ঢুকতেছেন,
আর যখন তখন এই মারপ্যাচে পড়ে যাইতেছে। ওই লন্ডন সেশন কি করলো, এটাকে বাই টানলো এক ঠিক 7টা পর্যন্ত টাইনা, এখন টোটাল সারা দিনে 80 পিপস আপ করে দিল। তো আপ কিন্তু হলো, তো যে প্রথমে বাই দিছিল সে বলবে কি হ্যাঁ এটা তো এসএল খাইয়ে এখন দেখি ঠিকই যাইতেছে, আবার দেখি আগের জায়গায় যাইতেছে, আরে এ তো শুধু শুধু মাঝখানে আমার এসএল দেখাইলো, সে বলে এই কথা। কিন্তু মার্কেটের গতিতে চলতেছে, মার্কেট তার প্রত্যেক সেশনের স্টার্টে ডিসিশন মোতাবেক চলতেছে, কিন্তু বুঝায় না বোঝার কারণে, সময় মতো কাজগুলো না করার কারণে, তো যখন তখন প্রবেশ করার কারণে সে এই মার্কেটে পড়ে যায়, বলে যে আমার এসএল খেয়ে আবার যাইতেছে। তো এটা কেন সেল ক্যান্ডেলটা করছিল এটাও সে জানে না, আর কেন এখন থেকে আবার বাই শুরু হলো এটাও সে জানে না। সে দেখে রেজিস্ট্যান্স, হ্যাঁ রেজিস্ট্যান্স থেকে এখানে আসবে সাপোর্ট, সে দেখে সাপোর্ট, হ্যাঁ সাপোর্ট থেকে তো রেজিস্ট্যান্স যাবে, কিন্তু এই মার্কেট যে সাপোর্ট রেজিস্ট্যান্স গণার টাইম নাই এটা কেউ বোঝে না। সাপোর্ট রেজিস্ট্যান্স কে সম্মান করে, সাপোর্ট রেজিস্ট্যান্স অনুসারে ইনভেস্টমেন্ট চলে, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স এর উপর নির্ভর করে এই ফরেক্স মার্কেট না। ফরেক্স মার্কেট এইসব গণার টাইম নেই, বড় বড় বিজনেস এখানে চলতেছে, এখানে এইসব গণার এদের দেখারই সময় নেই, বুঝারই সময় নেই, এখানে হলো ইনভেস্টের হিসাব, টাকার হিসাব। এখানে ওনারা কি করলো, এই কারেন্সিকে বাই করার জন্য এখান থেকে মেরে দিল। তো আপনি বলেন যে হ্যাঁ আবার রেজিস্ট্যান্স ভাঙতেছে, রেজিস্ট্যান্স ভাঙ্গা চুরমার হ্যান ত্যান ব্যাংস্যাং বহুত কিছু হয়ে গেছে। তো এখন ভাঙ্গা বইঙ্গা 7টা পর্যন্ত গেছে, এখন 70 পিপস আপ হয়ে গেল সারাদিনে। এখন নিউ ইয়র্ক সেশন, ইউএসডি সেশন শুরু হয়ে গেল, লন্ডন সেশনে জিবিবি, ওখানে নিউ ইয়র্ক সেশন এসে গেল ইউএসডি। আয়সা দেখলো কি একটা গোলমাল লাগাই দিবে, কি গোলমাল, গোলমাল হলে এখন নিউজ আছে, কানাডার নিউজ আছে, সব নিউজ আছে হাজির, সব নিউজ এসে হাজির হইয়া এখন এই 70 পিপস আপের যে জিনিস আছে এটাকে পুরা দমে ডাউন করে দিবে, পুরা দমে ডাউন করে দিবে। তো এখন ডাউন করে দিচ্ছে, মার্কেট সেল করে দিছে, সেল কনফার্মেশনের উপর রেডি করে দিছে। তো এখন আপনি এইখান থেকে লন্ডন সেশনেও যদি আপনিও ওইখানে যে একটা ধুম করে আবার পড়ছেন, আপনি হয়তো 4টায় ঢুকছেন, হ্যাঁ এটা তো সারাদিন বাই হয়েছে, বাই ট্রেন্ডে আছে, একটা বাই দিয়ে দিই দমদার একটা, তো বাই দিয়ে দিচ্ছেন, হ্যাঁ লাভে আছে, কিন্তু ওই নিউজের টাইমে গেছেন ঠুস করে মারা দিয়েছে সেলের দিকে নিচে, আবার আপনার সেল খাইতেছে। তো আপনি ভাবছেন যে আরে এখন তো শুরু ঠিকই আছে, নিউজের সময় এখন সেলের দিকে যাবে, সেল আবার স্টার্ট হয়ে গেছে, সব ঠিক আছে, কিন্তু এটা ছিল একটা ধোঁকা মাত্র, এটা ছিল একটা ধোঁকা মাত্র, এটা একটা বিজনেস ছিল। হ্যাঁ বিজনেস ছিল, অর্থাৎ একটা হাই প্রাইস কে লয় করছে বিজনেসের দ্বারা। পরবর্তীতে নিউ ইয়র্ক সেশনে মার্কেট টোটালি আপ শুরু হলো, অর্থাৎ যেহেতু এটা ল প্রাইস থেকে আসছে, যেহেতু এটা ল প্রাইস থেকে আসছে, তো সে ঘুরে ফিরে যাই করবে সে কিন্তু আপে নিয়ে ছাড়বে। কিন্তু আপনি যখন তখন ঢুকতেছেন, যার কারণে এই ঝামেলার ভিতরে, যেমন অডি ইউএসডি যদি বলেন, তো অডি ইউএসডি সে যাচ্ছে আপে, কিন্তু আপনি কি তার টাইনা টাইনা নামানোর চেষ্টা করতেছেন, নাই মানে টাইনা টাইনা নামানোর চেষ্টা করতেছেন, তো যে টাইনা তার নামাই ফেলবেন একদম ডাউনে, কিন্তু সে যাচ্ছে আপে, সে যাচ্ছে আপে। তো সে কি করে ওই সেশনের টাইমে একবার ওই সেশন আইয়া ডাউন মারে, ওই সেশন আইয়া ডাউন মারে, ওই সেশন ডাউন মারে। তো আপনি ডাউন দেখে বলছে হ্যাঁ এখন থেকেই শুরু, হ্যাঁ এখন থেকেই ডাউন শুরু হয়ে গেছে, কিন্তু মূলত ডাউন তো শুরু হয়েছে না, বরঞ্চ আপ হওয়ার জন্য আরো রানিং হইতেছে, দৌড়াইতেছে, দৌড়াইতেছে। এরকম ভাবে ভাইয়া এই 24 ঘন্টার মার্কেট, এই সেশন ভিত্তিক হেলিয়া দুলিয়া মার্কেট চলতেছে, সেশন ভিত্তিক হেলিয়া দুলিয়া এই মার্কেট চলতেছে। আপনার আমার জানা না থাকার কারণে, বুঝানা না থাকার কারণে যে মার্কেট কিভাবে একদিক থেকে আরেক দিকে যায়, আরেক দিক থেকে আরেক দিকে কিভাবে যায়, হেলিয়া দুলিয়া যে মার্কেট চলতেছে এটা কিভাবে চলে, এই ধারাবাহিকতা এবং এই সিস্টেমকে না জানার কারণে, যখন তখন প্রবেশ করার কারণে আমাদের ট্রেডিং গুলা অনেকটাই লসের খাতায় যায়, অনেকটাই আমরা এই লুজারের খাতায় আছি। সেল দেখলি সেলের দিকে, দেখলি বাইরের দিকে, এই যে একটা অবস্থায় ঘুরপাক খাচ্ছে, এই ঘুরপাক খাওয়ার মূল কারণ হলো এই মার্কেটের শিডিউলকে আমরা চিনি নাই, এজন্য ভাইয়া আমরা এই মার্কেটের থেকে আমরা একটা শিডিউল রেডি করব। সকাল 6টা এটা হলো একটা শিডিউল, আর বিকাল 3টা এটা একটা শিডিউল, অর্থাৎ সন্ধ্যা 7টা এটা একটা শিডিউল।
অর্থাৎ দুপুর একটা শিডিউল হবে 1টা থেকে 3টা, এই জায়গাটার একটা শিডিউল, কিন্তু কনফার্মেশন রেডি হবে 3টা থেকে। এর আগ পর্যন্ত শিডিউলিং এটা আমার উপস্থিত থাকতে হবে, কারণ পেছনের কনফার্মেশনটা না জানলে সামনের কনফার্মেশনটা ধরা যাবে না। পেছনের কনফার্মেশনটা বুঝলে সামনেরটা ধরা সহজ হবে। তাহলে আমরা সকাল 6টায় উপস্থিত থাকতে হবে, আর দুপুরে 1টা, 2টা, 3টা, এই 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 2 আওয়ার, এই 2 ঘন্টা আমার উপস্থিত থাকতে হবে। আর হলো সন্ধ্যা 7টা, এই তিনও টাইমে বসে সন্ধ্যা 7টা কয়টা থেকে? সন্ধ্যা 7টা, একটু কয়টা থেকে দেখা শুরু করবো, 5টা থেকে না 7টা থেকে? সন্ধ্যা 7টা। যেহেতু আমার কনফার্মেশন রেডি উত্তম হলো এই যে দুপুরে যেটা বললাম আর ওই সকালে যেটা বললাম, এই দুইটা হলো উত্তম। আর সন্ধ্যা 7টায় যেটা আছে 7টায় বসেও করা যায়, আপনি 7টায় বসলেন কোনো সমস্যা নাই। এটা 8টার দিকেই শুরু হয়, 7টায় নিউ সেশন যদিও 7টায় স্টার্ট হয়, কিন্তু এটা কনফার্মেশন 8টা থেকে শুরু হয়। আপনি যত দেখবেন যে 8টার, আজকে চেক দিয়ে দেখেন চার্ট, দেখবেন 8টার সময়ের ক্যান্ডেলটা কি ছিল, অথবা চেক দিয়ে দেখেন 3টার সময়ের ক্যান্ডেলটা কি ছিল, 2টার সময়ের ক্যান্ডেলটা কি ছিল, 1টার সময়ের ক্যান্ডেলটা কি ছিল, 6টার সময় ক্যান্ডেল কি ছিল। আজকে একটু চেক দিবেন, এই চুয়ানে চেক দিয়ে দেখবেন ওই টাইম গুলোতে কি ছিল। এই জন্য ভাইয়া এই 3টা শিডিউল আমরা রেডি করব, আমরা যে সিস্টেম দেখাবো এই 3ও শিডিউলে বসে ওই কনফার্মেশন গুলো বের করার চেষ্টা করব, যে কোনটা কি কিভাবে দেখানো হবে, কিভাবে করতে হয় বোঝানো হবে, কিভাবে করতে হবে। কিন্তু আমাদেরকে ট্রেডিং করি আর না করি, কিন্তু এই 3ও টাইমে বসে থাকতে হবে। কারণ হলো এই শিডিউল 2টা উদ্দেশ্যে, শিডিউল 2টা উদ্দেশ্যে, শিডিউলে আমরা যে রেডি করলাম এটার 2টা উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য হলো এই হেলিয়া দুলিয়া মার্কেটকে চেনার জন্য, বড় বড় ট্রেডাররা সেশনের দ্বারা কি করে এটা শেখার জন্য এই 3ও টাইমে উপস্থিত থাকবো। ট্রেডিং করতে হবে এমন কোনো কথা না, কিন্তু এই প্রত্যেক আওয়ারে আওয়ারে যে শিডিউলের টাইমগুলো বললাম, এই আওয়ারে এই ক্যান্ডেলগুলো কি করে এবং মার্কেট কিভাবে একটা সেল কনফার্মেশন থেকে বাই কনফার্মেশন রেডি করে দেয়, আবার বাই কনফার্মেশন থেকে সেল রেডি করে দেয়, এবং কিভাবে বাই ট্রেন্ডকে চালু রাখে অথবা সেল ট্রেন্ডকে চালু রাখে, অর্থাৎ কিভাবে একটা ট্রেন্ড ওই ল লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত পৌঁছে, হাই লেভেল থেকে ল লেভেল পর্যন্ত আসে, কিভাবে আসে, এই এই জিনিসটাকে শেখার জন্য এই শিডিউলে বসতে হবে। এটা হলো নাম্বার 1। আর 2 হলো যে আমরা কারেন্সি স্ট্র্যাটেজির যে ট্রেডিং কনফার্মেশন, অর্থাৎ ট্রেড যে নেব, কনফার্মেশন যে নিব যে সিস্টেমের দ্বারা, ওই সিস্টেমের কনফার্মেশন এই 3ও টাইমে বসে নেব, এছাড়া না। অন্য যখন তখন হলো এরকম না, এই 3ও টাইমে বসে কনফার্মেশন যদি বুঝি তাহলে করব, না হয় বিরত থাকবো। তাহলে 2টা উদ্দেশ্য শিডিউলে বসার। কটা উদ্দেশ্য নাজমুল ভাই? 2টা। 2টা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো যে এই মার্কেট হেলিয়া দুলিয়া যে চলে, লো প্রাইস থেকে হাই লেভেলে যায়, লো লেভেল থেকে হাই লেভেলে, হাই লেভেল থেকে যে লো লেভেলে আসে, অর্থাৎ ট্রেন্ড, একটা ট্রেন্ড বাই ট্রেন্ড ক্রিয়েট করে আবার সেল ট্রেন্ড ক্রিয়েট করে, এইভাবে যে মার্কেট চলে, আর এই চলার জন্য মাঝখানে যে হেলিয়া দুলিয়া ঘুরে, এই ঘোরার যে স্টাইলটা, এই স্টাইলটাকে বোঝার জন্য এই শিডিউলে বসবো। আর 2য় নম্বর হলো যে আমরা আমাদের ট্রেডিংটা যে কনফার্মেশন বের করব এই সময় বসে করব। এখন এছাড়া যদি আপনি আপনার মতো শিডিউলকে রেডি করেন তো কোনো লাভ হবে না। যখন তখন মার্কেটে ঢুকবেন আর যখন তখন বের হবেন, একবার পাবেন আরেকদিন পাবেন না, একদিন পাবেন আরেকদিন হারাবেন, এভাবে চলতেই থাকবে লাগাতার। কিন্তু মূল জিনিস নজরে আসবে না, মার্কেটের বিষয় আপনার নজরে আসবে না। আপনার কাছে মনে হবে হুট করে, আরে কোনো নিউজ তো দেখলাম না ফরেক্স ফ্যাক্টরিতে, এত বড় ক্যান্ডেল কই থেকে পড়লো। তা আপনি এরকম হতাশ হবেন, চিন্তা করবেন, ইস আজকে আজকে ইউএসডি জাপান নড়েই না। আবার বলবেন যে ইউরো ইউএসডি আজকে দেখি খুব নাচে। মানে এলোমেলো কথা, আর কি এলোমেলো কথা, মানে এলোমেলো ডায়লগ, এলোমেলো মার্কেট মার্কেটের মতো আছে। আপনি বুঝেন না কখন কি করতে হবে, কখন কোন জি। জায়গা থেকে কোন কনফার্মেশন রেডি হইতেছে, এটাই আপনি জানেন না। আপনি ওই বসে আছেন,
ওই কোথায় ট্যান লাইন আঁকবেন, কোথায় যেন বাটারফ্লাই আঁকবেন, কোথা থেকে ত্রিভুজ আঁকবেন, কোথায় সাপোর্ট বানাইবেন, রিলিয়েফ বানাইতে বানাইতে আপনি এইগুলোর ভিতরে মাথা ঢুকে গেছে, মাথা ঢুকে আছে ওইখানে। আর মার্কেট যারা জি চালায় ওরা করতেছে কি আর এরা করতেছে কি? ওরা আছে কোথায় আর এরা আছে কোথায়? এই জন্য সাকসেস হবে কিভাবে, সাকসেস হওয়ার পদ্ধতি কি, মার্কেট কিভাবে আছে এটার দেখার বিষয় চিন্তা নাই। ওই মার্কেটের প্রাইস MT4 ওইটা নিয়ে আছে, ওইটার উপরে যত গবেষণা মাথাকে খুয়ে দিতেছে। একবার উইন করলে আরেকবার লস, আরেকবার লস খেলে আরেকবার উইন। এটা তো স্বাভাবিক, বাইসেল মারলে একবার উইন, একবার আপনি এটা তো একটা না একটা হবেই, এটা তো কোনো কিছু না। কিন্তু বিজনেস করতে হলে, প্রফেশনাল বিজনেস যদি আমার মনে হয় যে এটাই আমার বিজনেস, তাহলে মার্কেটের সকল বিষয় আমার মাথায় ঢুকাইতে হবে, এটারও ভিতরে আমার মাথা ঢুকাইই ফেলতে হবে। আর না হয় এইসব এই খেলাধুলা যখন তখন এটা সেটা একটা প্রশ্ন, স্বাভাবিক সেন্সের বিষয় যে আরে ভাই এত বড় বিগ বিগ ট্রেডার কি আপনার এই ট্রেন লাইনে কি বিগ ট্রেডিং করে নাকি? আপনি বড় বড় কোটি কোটি টাকার ইনভেস্ট কি এরা বসে বসে এখানে ট্রেন লাইনে আঁকে আপনার আপনার জন্য? ইনভেস্ট করে, ইনভেস্ট করার কি হিসাব এটা দেখাচ্ছি বা বুঝাচ্ছি, কিভাবে কেন ইনভেস্ট করে, কেন ইনভেস্ট করে, কোথায় ইনভেস্ট করে, এটা দেখাচ্ছি। এইসব বোঝার টাইম আছে এদের, এদের সময় আছে এগুলো আপনার এইগুলো মানার, যে আপনি এটা হ্যাঁ এগুলার দ্বারা কনফার্মেশন বের করা যায় এবং এগুলা একটা সাকসেস থিওরি, এটা বলা যাইতে পারে। হ্যাঁ এগুলা মূল্যায়ন, এগুলার দ্বারা হয়, কাজ হয়। কেউ যদি এটা একটা এটাকে একটা টেকনিক্যাল কি মানে বুদ্ধি খাটাইয়া একটা জিনিস করা, কিন্তু বিজনেসের সূত্র এটা না। বিজনেস এগুলা দিয়ে করবে না ওনারা, বিজনেস বিজনেসের মতো করবে। তারা হুট করে বলবে যে হ্যাঁ জেবিবি আজকে ক্রাশ করেছে, ইস আজকে এরকম স্পাইক মেরেছে, তো এরা বলবে স্পাইক মেরেছে, ক্রাশ করেছে, এই করেছে সেই করেছে। কিন্তু যারা বিজনেস করার তারা বিজনেস করে, তারা কি করেছে, তারা বিজনেস করেছে, আর কিছু করে নাই, বিজনেস। এখানে বিজনেস হচ্ছে, আপনার আমার মতো খেলতামাশা হচ্ছে না এখানে, কতক্ষণ বাই কতক্ষণ সেল। এজন্য ভাইয়া যেটা জি যেটা শিডিউলের যে সমস্ত বিষয় দেখানো হলো, খুব নজর করি। আমার আজকের এই কথাগুলো যদি আহ, বুঝে না আসে, প্রয়োজনে যেহেতু রেকর্ড করতেছেন, প্রয়োজনে বারবার শুনবেন, বারবার আমাকে নিয়ে আবার বসবেন। এটা এখন যদি চোখ না খুলে থাকে, একসময় না একসময় আপনার এই চোখ খুলে যাবে যে মেইন কাহিনী কোথায়। তো ভাইয়া এই শিডিউলের কথা বলা হলো, আরো বিস্তারিত শিডিউলের ব্যাপারে কথা আছে, অন্য সময় বলবো। এখন যেটা হলো যে নাম্বার 2 পয়েন্ট, শিডিউলে আমরা বসার দুটো উদ্দেশ্য, একটা হলো যে মার্কেটের হেলিয়া দুলিয়া যে মার্কেট চলতেছে এই সমস্ত বিষয়কে অনুধাবন করার জন্য, ভিতরে নেওয়ার জন্য, ভিতরে অর্থাৎ মার্কেট জন্য আপনার কাছে পরিচয় হয়ে যায়। অর্থাৎ আমি কখন কোন মার্কেটে কোন কোন কারেন্সির উপরে বিজনেস করব, কোন কারেন্সি মার্কেটের সাথে জড়িত, এই সকল বিষয় আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে আসবে এবং এই বিষয়ে আরো ডিসকাস হবে। তো এখন শুধু জাস্ট একটু ইন্ট্রোডিউস আর নমুনা কিছু বর্ণনা করলাম। আর দ্বিতীয় নাম্বার 2 আমরা শিডিউল রেডি করলাম। এখন শিডিউলটা কেন রেডি করলাম, কেন বসলাম এখানে? আচ্ছা ভাইয়া যতটুকু বলেছি এতটুকু কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। জি বিপ্লব ভাই? জি ভাই। হ্যাঁ মাশাআল্লাহ। ভালো, দেখবেন আপনার আপনার জন্য অনেক সুবিধা হবে, আপনার স্কিল বেড়ে যাবে, ট্রেডিং এর মজাই পাবেন, এখন শুধু মজা ছাড়া আর কিছুই পাবেন না। আজকে আমাকে ভালো লাগলো অবশ্য। হ্যাঁ হ্যাঁ। জি মোহাম্মদুল্লাহ ভাই এক নামে এক ভাই আছে, এই 24 ঘন্টার ভিতরে মনে হয় 24 বার কল দেয়, শুধু এই কথাটাই ভাই আপনাকে ধন্যবাদ। আমি আমার শুধু মানে কি বলবো, এর কথা শুনলে আমার খালি সে শুধু এটাই বলে, শুধু বারে বারে যে ভাই আপনাকে ধন্যবাদ। তাই আমি বলছি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ, বুঝলাম, আমি বুঝছি আপনি বলছে না ভাই আপনাকে ধন্যবাদ। এই ধন্যবাদ দেয় ফোন দিয়ে, বারবার শুধু ফোন দেয় আর ধরতেছে, আমি ধরলেই বলে যে ভাই আপনাকে ধন্যবাদ। আরেক পাগল, অনেকদিন যাবত আছে ট্রেডিং এ, অনেকদিন যাবত বুঝে অনেক কিছু, অনেক কিছু বুঝে। মূলত যারা প্রাইস অ্যাকশন ট্রেডার তাদের জন্য ট্রেডিং করা সহজ, ট্রেডিং করা সহজ।
তো সেই জন্য আমি বলেছি যে আমি প্রথম প্রাইস অ্যাকশন ট্রেডার। তো যারা প্রাইস অ্যাকশন সম্পর্কে কিছু ধারণা আছে তারা আসলে ট্রেডিং করে মজা পাবে, ট্রেডিং এর কাজের সুবিধা পাবে, কনফার্মেশন খুব ভালো বুঝবে। আর যেটি কথাটা বলতেছিলাম যে, তো সে বলতেছিল যে আজকেও কথাটা বলতেছে যে আগে ট্রেড দিলে প্রথমে ঘুরে যাইতো, অর্থাৎ প্রথমে ট্রেড করার সময় প্রথমে কিছু লস ক্যারি করতে হইতো, কিন্তু এখন এখন এই অবস্থা হয়েছে আজকে 2 দিন পর্যন্ত সে খালি ধন্যবাদ দিতে দিতে হয়রান হয়ে যেতেছে। সে বলতেছে যে আমি ট্রেড দিলে আর এটা পেছনে যায় না, ট্রেড দিলে তো আগে দেখতাম ঘুরতো পেছনে, এখন তো পেছনে যায় না, এখন তো দেখি যেদিকে দেখি এদিকে যাইতেছে, ব্যাপার কি? ভাই সাইদ ভাই আপনাকে ধন্যবাদ। আমি বলি, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, দোয়া করবেন। তো এই হলো ঘটনাটা, যে কনফার্মেশন গুলা, শিডিউলের কনফার্মেশন গুলো যদি আপনি ধরতে পারেন, সে এখন যাচ্ছে উপরের দিকে, তো আপনি তার সাথে হয়ে গেলেন। আপনি এখন 9টার সময় গাড়ি ঠিক করছে, আপনি 9টায় রওনা হয়ে গেছেন, আপনি 10টার সময় উপস্থিত হবেন, লাভ হবে কি? কোনো লাভ হবে না। এই জন্য ওনারা রওনা হয়েছে 2টায়, তা আপনি 2টায় যাইতে হবে। আর ওনারা 2টায় রওনা হয়ে কোন দিকে রওনা হয়েছে, কোথায় যাবে সিদ্ধান্ত নিয়েছে, সেটাও আপনি যদি বুঝতে পারেন, আহ, তো তাদের সাথে যেতে পারবেন এবং আপনি ধারণা নিতে পারবেন। এই জন্য শিডিউলে বসে 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 এই কনফার্মেশন গুলো রেডি করব। আর সব সময় যে একই রকম হবে এরকম না, যে সে 2টার সময় মার্কেট রানিং হয়ে গেল, এমন না। ওই যে কথাটা বলছিলাম যে কিছু চা কফি খাবে, বলছে যে 10টার দিকে রওনা হবে, তো আপনি যদি 9টায় উপস্থিত হন তাহলে 10টায় যে যাবে এটা বুঝতে পারবেন। অর্থাৎ আমরা 3টার কনফার্মেশন 2টার কনফার্মেশন লন্ডন শুরু হয়ে গেল, এখন কিছুই না, মার্কেটে কোনো হাবভাবই কিছু না, কিছুই হচ্ছে না, কোনো ধরনের পরিবর্তন নাই। তো আপনি যদি অপেক্ষা করেন সেটা 3টা হোক 4টা হোক, কোনো এক সময় আপনার সামনে এসে রেডি হয়ে যাবে। হয়তো আপনি এই তথ্যটা আপনার কাছে পৌঁছে নাই যে আসলে কখন রেডি হবে ওনারা, কখন ইনভেস্ট শুরু হবে, কখন মার্কেট ওনারা গরম হবে, মুভমেন্ট কখন শুরু করবে, হয়তো আপনার কাছে জানা নাই। কিন্তু একটু অপেক্ষা রাখেন, যে কোনো মুহূর্তে ওনারা শুরু হয়ে যাবে। অতএব সেই জন্য তৈরি থাকা, আর তৈরি থাকার জন্য কি ইনফরমেশন, কি তথ্য, কি ব্যবস্থাপনা, সব আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, কিভাবে রেডি করতে হয়। তো শিডিউলে বসার 2টা উদ্দেশ্য বললাম, একটা হলো হেলিয়া দুলিয়া মার্কেটের এই সমস্ত জিনিসগুলা ধরা, কখন কি করতেছে। আর দ্বিতীয় নম্বর হলো যে আমরা যে ট্রেডিং কনফার্মেশন বের করব, এটা এই টাইমগুলোতে বসে বসে বের করার চেষ্টা করব। এবার আসি নাম্বার 2 পয়েন্ট, কারেন্সি অ্যানালাইসিস অথবা কারেন্সি স্ট্রেংথ। এই পয়েন্টটার নাম হলো কারেন্সি অ্যানালাইসিস অথবা কারেন্সি স্ট্রেংথ, যে কোনো একটা আপনি বলতে পারেন। এখন কেন কারেন্সি অ্যানালাইসিস আর কারেন্সি স্ট্রেংথ কেন, আর কিভাবে ইউজ করতে হয়, আর এটার ব্যবহার সিস্টেম কি, এই সম্পর্কে টুকিটাকি কথা বলবো। যদি খেয়াল করেন তাহলে সবচেয়ে ভালো হয়, আপনার জন্য অনেক উপকারী হবে, আপনার লাইফ মোড় ঘুরে যাবে, এবং আপনি যে কোনো ট্রেডার হন আপনার ট্রেডিং এর স্কিল বেড়ে যাবে। আর যে বিষয়গুলা বলবো এবং অতীব গুরুত্বপূর্ণ এক বিষয়, এজন্য ভাইয়া নাম্বার 2 যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার নাম হলো কারেন্সি অ্যানালাইসিস অথবা কারেন্সি স্ট্রেংথ। এই কারেন্সি অ্যানালাইসিস যে বিষয়টা, এটা মূলত হলো ফান্ডামেন্টাল বিষয়। অর্থাৎ ফান্ডামেন্টাল যে বলা হয়, আমরা যে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল যে বিষয়ের ভিতরে কথা বলি, যে আমরা এইসব বিষয় অ্যানালাইসিস করি, তো এটা ফান্ডামেন্টালি যে বিষয়টা চাওয়া হয়, ফান্ডামেন্টালি ভাবে যে জিনিসটা বের করা হয়, সেটা এই হলো কারেন্সি অ্যানালাইসিস। কারেন্সি সম্পর্কে জানা হয়। ফান্ডামেন্টাল মানে কি? এটা তথ্য, ইনফরমেশন। কি তথ্য? সেটা কারেন্সি। এই জন্য আমাদের দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা, সেটা হলো কারেন্সি অ্যানালাইসিস অথবা কারেন্সি স্ট্যান্ড। হ্যাঁ, এখন এই বিষয়ে টুকিটাকি কথাবার্তা আলোচনা করব এবং এইগুলা বোঝার চেষ্টা করব, এবং এগুলার ভিতরে এক্সচেঞ্জ কি, এক্সচেঞ্জের ব্যবহার কি, কোন কারেন্সির সাথে কোন কারেন্সির এক্সচেঞ্জ করলে প্রফিট হয়, আর কোন কারেন্সির এক্সচেঞ্জ করলে প্রফিট হয় না, কোন কারেন্সির সাথে এক্সচেঞ্জ করলে লস হয়,
এবং কোন কারেন্সির সাথে কোন কারেন্সির কাজ করলে অধিক পরিমাণ প্রফিট হয়, এই বিষয়ে টুকিটাকি কথাবার্তা উদাহরণ সহকারে দেখানোর চেষ্টা করব। খেয়াল করলে অনেক লাভবান হবে, এতে আপনার স্কিল বেড়ে যাবে আর ট্রেডিং এ মজা পাবেন। তো এই জন্য ভাইয়া, যদি আমরা বলি যে আমরা যেই ব্যবসাতে নেমেছি সেই ব্যবসাটা কি ব্যবসা, যেহেতু আমরা শিডিউল রেডি করলাম, এখন ব্যবসা করব, তো সেটা কি ব্যবসা? তো আপনি যে নিশ্চয়ই এটা উত্তর দিবেন, সেটা হলো যে এটা এক্সচেঞ্জ ব্যবসা, এক্সচেঞ্জ করা। তো এটার উত্তর হলো যে আমরা একটা এক্সচেঞ্জ বিজনেসে নেমেছি। তো এক্সচেঞ্জ দুই রকমের হয়। এক রকমের এক্সচেঞ্জ হলো কোনো প্রফিট নয়, বিজনেসও নয়। দ্বিতীয় নম্বর এক্সচেঞ্জ হলো এটা প্রফিটও হয় এবং এটাকে বিজনেসও বলা হয়। এটা প্রফিটেবল এবং এটা প্রফিট আশা করা যায় এবং এটা বিজনেস। প্রথম এক্সচেঞ্জটা বিজনেস নয় আর দ্বিতীয় এক্সচেঞ্জটা হলো বিজনেস। তাহলে উদাহরণ দিলে এখন বুঝে আসবে এই ঘটনাটা কি। উদাহরণ দিচ্ছি, আপনার কাছে 10 টাকার নোট আছে, আপনি বাজারে গেলেন, 10 টাকা দিয়ে 1 কেজি আলু কিনলেন। এখন আলু কিনে আপনি চলে আসছেন, এখন আপনি কি করলেন? এক্সচেঞ্জ করলেন। কি ভাই, এক্সচেঞ্জ না এটা? জি। হ্যাঁ, 10 টাকার পরিবর্তে আলু, এতটুকুই। কিন্তু এই এক্সচেঞ্জ করাটার ভিতরে কি নাই? কোনো প্রফিট নাই এবং এটা কোনো বিজনেস নয়। আপনি এক্সচেঞ্জ করেছেন কিন্তু কোনো বিজনেস নয়। আপনি হয়তো আলু ভর্তা খেয়ে ফেলবেন অথবা তরকারির সাথে গোস্তর সাথে এটা মিক্স করে দিবেন, কিন্তু যাই করেন এটা কিন্তু ওই 10 টাকার কিন্তু 11 টাকা হবে না। আলু হয়তো হয়ে গেছে এখন 10 টাকার পরিবর্তে, কিন্তু এটার মূল্য কিন্তু এই 10 টাকাই। এখনো কিন্তু কোনো প্রফিট নেই, এটা কোনো বিজনেস নয়। এটা হলো প্রথম। আর দ্বিতীয় নম্বর কথা হলো যে আপনি 10 টাকার নোট নিয়ে বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে আপনি খোঁজ নিতেছেন যে আলুর দাম বাড়বে কি কমবে, আলুর দাম বাড়বে কিনা নাকি কমবে, এটা আপনি জানার জন্য খোঁজ লাগাইছেন। এটা হলো প্রথম কথা, আপনি খোঁজ লাগাইছেন, এই হলো এক। দ্বিতীয়, আপনি তথ্য জানলেন এটা বাড়বে, তো আপনি এই জানাতে 10 টাকা দিয়ে 1 কেজি আলু কিনলেন, মানে আগামীকাল 20 টাকা হবে অথবা 15 টাকা হবে। এখন এই আলু কেনাটা প্রফিটেবল, এটা আপনার কি বিজনেস। এই কেনাটা, এই এক্সচেঞ্জটা আপনার কি বিজনেস। কারণ হলো আপনি এই উদ্দেশ্যে ক্রয় করেছেন যে এটা আগামীকাল বাড়বে। আর এই উদ্দেশ্যে ক্রয় করে যখন আপনি 1 কেজি আলু কিনলেন 10 টাকা দিয়ে, আর এইখানে যদিও এখনো প্রফিট হয় নাই, কিন্তু এটা প্রফিটের বিজনেস, এটা বিজনেস। প্রফিট না হলেও এটা বিজনেসের আওতায় পড়েছে, যেহেতু এটা আপনি প্রফিট আশা করা যায়। লস হইতে পারে, দাম নাও বাড়তে পারে, কিন্তু আপনি এটা জেনে বুঝে যখন ক্রয় করলেন আর এটা ক্রয় করার উদ্দেশ্যে রাখলেন, তো সেটা বিজনেস। আর আপনি যদি ইসলামী শরীয়তে বলেন, ইসলামী সিস্টেমে এরকমই যে বিজনেস মানে হলো এটা আপনি জেনে বুঝে এটাকে ক্রয় করেন এই উদ্দেশ্যে যে এটাতে লাভবান হবে। এবং এই উদ্দেশ্য ছাড়া যদি আপনি আন্ধাউন্দা কাজ করেন, তো আন্ধাউন্দা কাজের মূল কাজ তো বিজনেস না। আন্ধাউন্দা কাম হলো গ্যাম্বলিং, যেটাকে খেলাধুলা বলা হয়। যে আপনি জানেন না আলু বাড়বে না কমবে, এই দে কিছু আলু কিনা রেখে দে। এটা আপনি আসলে কোন ধরনের কাজ করলেন আমার বোঝে আসে না। আর আপনি বলেন যে আমি তো বিজনেস, হ্যাঁ আমি ফরেক্স মার্কেটের বিজনেস করি, কিন্তু কেনার সময় আন্ধাউন্দা, কিনারাই সব বাই করে ফেলাই। ভাই আপনি কি মার্কেটে আসলেন, এটা একবার চিন্তা করা দরকার। এটা সাধারণ একটা বিজনেস যে আছে, সেও তো এটা না জেনে কোনো বিজনেস করে না, জানা প্র্যাকটিস করে বিজনেস করে। এই জন্য ভাইয়া, আমরা যে কারেন্সি এক্সচেঞ্জ করব, এই জন্য আমাদেরকে কি করতে হবে? কারেন্সি কার সাথে এক্সচেঞ্জ করব, কেন করব, এই কারেন্সি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অর্থাৎ আপনি যে আলু ক্রয় করবেন বিজনেসের সূত্রে, সেজন্য সর্বপ্রথম আপনাকে আলুকে জানতে হয়েছে যে বাড়বে কি কমবে। ঠিক তদ্রূপ আপনি যে কারেন্সি এক্সচেঞ্জ করবেন
ইউরোর সাথে ইউএসডি, অথবা ইউরোর সাথে জাপান, অথবা ইউরোর সাথে এনজেড, অথবা এনজেডের সাথে ইউএসডি, যার সাথে যার কারেন্সি এক্সচেঞ্জই আপনি করেন না কেন, ওই এক্সচেঞ্জ কেন এক্সচেঞ্জ করবেন এটা আপনার জানতে হবে। কারেন্সিটা সম্পর্কে আপনার জানতেই হবে। আর একটা সাধারণ ব্যবসায়ী যে একটা দোকান দেয়, ওষুধের দোকান, সেও চিন্তা করে যে আমি ওষুধের দোকান দেব, ওষুধ সম্পর্কে আমার জানা দরকার, ওষুধের টিমটা কি কাজ করে। অনেকে তো ওষুধ ওষুধ দোকানদারি করতে করতে সাউন্ড হচ্ছে ভাইয়া, ওষুধের দোকানদারি করতে করতে ওষুধ সম্পর্কে এত জানে যে সে ওষুধ রোগীদেরকে প্রেসক্রিপশন দিয়ে দিতে পারে, মানে বলে দেয় এই রোগের এই ওষুধ। কিভাবে? সে কি ডাক্তারি পড়াশোনা করছে? হ্যাঁ। ভাই শুনতে পাই না। শুনতে পান না? হ্যালো, ভাই এখন আমি পাচ্ছি। এটা কি সাউন্ড? হ্যাঁ, এখন পাচ্ছি। আচ্ছা, তো সাধারণ যে কোনো একজন, আমি বলতেছিলাম কতটুকু পর্যন্ত শুনেন নাই? ওই যে ওষুধের ব্যবসা করতে গিয়ে কি একটা হ্যাঁ হ্যাঁ 10 সেকেন্ড 10 সেকেন্ড। তো ওষুধের ব্যবসায়ীও সে জানার চেষ্টা করে কোন ওষুধটা রাখলে ভালো হবে, কোন ওষুধটা দিয়ে বেশি লাভ হবে, সেটা জানার চেষ্টা করে। একটা জুতার দোকানদার সেও চিন্তা করে কোন জুতাটা দিয়ে পাবলিককে খাওয়ানো যাবে, কোন জুতাটা রাখলে বেশি লাভ হবে, কোন জুতাটা টেকসই হবে, সকল বিষয় সে জানার চেষ্টা করে। এখন জুতা দোকানদারে যদি জিজ্ঞাসা করেন যে ভাই জুতাটা আসলে ভালো না কিনা, টিকবে কিনা, সে কি বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মজবুত, এটা টেকসই। তো সে কি সব জুতা পয়রা পয়রা টেস্ট করছে নাকি? পয়রা পয়রা তো টেস্ট করে নাই, কিন্তু কমসে কম এই জুতার মূল্য সম্পর্কে এবং এটার মান সম্পর্কে জানার চেষ্টা করেছে সে। যে কোনো দোকানদার বলেন, আপনি একটা ফুটপাতে ডিম বিক্রি করতেছে, তাকেও যদি জিজ্ঞাসা করেন যে ভাই কি ভালো হবে নি ডিম, ভালো? হ্যাঁ হ্যাঁ খুব ভালো। তো সে কি ডিমগুলো ভাঙে খাইছে? না, সে অতটুকু জানার চেষ্টা করছে যে এই ডিম ভালো হবে, একটা ডিম সম্পর্কে তার ধারণা আছে, ধারণা রাখার চেষ্টা করতেছে। ফার্মের মুরগি বেশি খাই না দেশি মুরগি কোনটা চালানো যাবে, না হাঁসের মুরগি চালানো যাবে, এটারও সে বুদ্ধি খাটায়, টেকনিক খাটায় এটাকে জানার চেষ্টা করতেছে। ঠিক তদ্রুপ ভাইয়া, যে কোনো ব্যবসায় আপনি যাবেন, যে কোনো দোকানদারি হোক আর যেটাই করেন, যেই পণ্যেরই আপনি ব্যবসা করেন না কেন, সেই ব্যবসার পণ্য সম্পর্কে আপনার যত জ্ঞান হবে, আপনি সেই ব্যবসায় তত সফল কাম হবে। ঠিক তদ্রুপ কারেন্সি এক্সচেঞ্জ বিজনেসের ভিতরে যদি আপনি সফল হতে চান, তাহলে অবশ্যই আপনাকে কারেন্সি সম্পর্কে জানতে হবে। কারণ আপনি যে কারেন্সিকে বাই করবেন কেন করবেন, কারেন্সিকে সেল করবেন কেন করবেন, কারেন্সি একটার সাথে আরেকটা এক্সচেঞ্জ করবেন কেন করবেন, এই জন্য ভাইয়া আমরা এই কেনর উত্তর হলো আমার কারেন্সি সম্পর্কে জানতে হবে। কারেন্সি সম্পর্কে যদি না জানি, এই এক্সচেঞ্জ করাটা কি ধরনের এক্সচেঞ্জ আমার জানা নাই, কি ধরনের এক্সচেঞ্জ এটা আমার জানা নাই। আর এইভাবে যদি চলতে থাকে মানুষ, তো মানুষ এই এক্সচেঞ্জ মার্কেট থেকে বিশাল ক্ষতির এক রাস্তা খুলবে। আর মানুষ এই ক্ষতির থেকে বিশাল ক্ষতি, মানে এটা অন্যান্য বিজনেসের থেকে বিশাল ক্ষতি ভাইয়া, যে ক্ষতিটা কল্পনা করা যাবে না। এই জন্য ভাইয়া কারেন্সি এক্সচেঞ্জ বিজনেস করতে এসে কারেন্সি সম্পর্কে জানতে চাইবে না, এর চেয়ে বড় বোকামি, এর চেয়ে বড় অজ্ঞতা আর কি হইতে পারে এত বড় ঝুঁকিপূর্ণ ব্যবসার ভিতরে। এই জন্য ভাইয়া আমাদেরকে কারেন্সি সম্পর্কে জানতে হবে। এখন আমাদের কোন কারেন্সির সাথে কোন কারেন্সির এক্সচেঞ্জ করলে প্রফিট হবে সেটাও আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে যে কোন কারেন্সির সাথে কোন কারেন্সি এক্সচেঞ্জ করলে প্রফিট হয়। কিন্তু আমরা কি করি, আমরা আমরা জিবিপি ইউএসডি, আমরা ইউএসডি জাপান অথবা ইউরো ইউএসডি এরকম ভাবে বসে আছি, দেখতেছি এটাতে আপ হবে এরকম আঁকতেছি, হ্যাঁ রেজিস্ট্যান্স থেকে ডাউন, এখান থেকে আপ, এরকম ভাবে আমরা দেখতেছি। কিন্তু একবার প্রশ্ন করি, জিবিপি ইউএসডি তে ট্রেড করলে আপনাকে কি কেউ বেতন দিবে? বলেন, বেতন দেয় না? কোনো ব্রোকার বলছে যে আপনি যদি ইউরো ইউএসডি তে ট্রেড করেন এতে আপনারে সম্মানিত করা হবে? না, এরকম তো কোথাও কোনো উল্লেখ নেই, এরকম কথা তো কোথাও বলাও হয় নাই। আমরা আসছি কারেন্সি বিজনেসে। এখন যেই কারেন্সির সাথে যেই কারেন্সির এক্সচেঞ্জ করলে প্রফিট হবে সেটাতে কাজ করব। সেটা জিবিবি হইতে পারে, ইউএসডি জাপানও হইতে পারে, সেটা ইউরো ইউএসডি হইতে পারে, সেটা এনজেড ইউএসডি হইতে পারে,
যে কেউ হইতে পারে, যেই কারেন্সির জি। সাথে যে কারেন্সির এক্সচেঞ্জ হবে সেই কারেন্সির সাথে আমরা এক্সচেঞ্জ করব। এখন আমার দেখার বিষয় না এখানে জিবিপি কে আর কে 100 কে কানাডা কে জাপান, এটা আমার দেখারই বিষয় নেই। যার সাথে যার এক্সচেঞ্জ করলে প্রফিট হবে, যেটা বুঝবো যে এটার সাথে এটা এক্সচেঞ্জ করলে প্রফিট হবে সেটাতেই করব। আর যদি না বুঝি তো করব না, না বুঝি তো দরকার নাই। এই জন্য জি। ভাইয়া যেই কারেন্সির সাথে যেই কারেন্সির এক্সচেঞ্জ করলে প্রফিট হবে সেটাই হলো উত্তম বিজনেস আর উত্তম সিস্টেম। এই জন্য ভাইয়া ফরেক্স মার্কেটের ভিতরে যে সিস্টেম চলতেছে সেই সিস্টেম ফরেক্স মার্কেটের মূল নীতি এবং ফরেক্স মার্কেটের মূল বিষয় এবং আসল বিষয় এবং এটা রিয়েল এবং ট্রু এবং এটাই ফরেক্স মার্কেটের কথা। এটার বিকল্প কোনো ব্যক্তি যত ধরনের আছে ওখানে 50,000 বছর ধরে ট্রেডিং করে থাকুক, অনেক অভিজ্ঞতা এবং সাকসেস, সেও এই কথাটাতে নাড়াইতে পারবে না এবং উল্টাইতে পারবে না। কারণ হলে এটাই নীতি বিজনেসের ফরেক্স মার্কেটের, কি যে সর্বদাই উইক কারেন্সিকে সেল করা, অর্থাৎ দুর্বল কারেন্সিকে সেল করা এবং সবল কারেন্সিকে বাই করা। দুর্বল কারেন্সিকে সেল করা, সবল কারেন্সিকে বাই করা, এটাই হচ্ছে ফরেক্স এক্সচেঞ্জ বিজনেসের কথা এবং নীতি এবং এটাই বিজনেস। আর এটাই বিগ বিগ ট্রেডাররা ইনভেস্টররা করতেছেন, এখানেই ইনভেস্ট করতেছেন। অর্থাৎ তারা দুর্বল কারেন্সিকে সেল করে দেয় আর সবল কারেন্সিকে বাই করতে থাকে। আর এইভাবেই মার্কেট চলতেছে। কোন সেশনে দুর্বল কারেন্সিকে বাই সেল করতেছে, আবার কোন সেশনে এসে সবল কারেন্সিকে দুর্বল কারেন্সিকে সেল করতেছে, আবার কোন সেশন এসে এই সবল কারেন্সিকে বাই করতেছে। এরকম ভাবে প্রত্যেক সেশনে যারাই বসতেছে তারা এটাই বোঝার চেষ্টা করতেছে এই মুহূর্তে কে দুর্বল। তারা বোঝার চেষ্টা করতেছে এই কারেন্সির ভিতরে সবচেয়ে দুর্বল কে। তো এখন তারা যখন বুঝে যে সবচেয়ে দুর্বল হলো এই কারেন্সি, তো সবাই এটাকে সেল করার জন্য প্রস্তুত হয়ে যায়। কারণ নিয়মই হলো দুর্বল কারেন্সিকে সেল করা, নিয়মই হলো দুর্বল কারেন্সিকে সেল করা, নিয়মই হলো দুর্বল কারেন্সিকে সেল করা। তারা সবাই বসছে বিজনেস করার জন্য, আর বিজনেস করার জন্য তারা এই কথা সিদ্ধান্ত হয়েছে যে তারা দুর্বল কারেন্সিকে সেল করে দেবে, অর্থাৎ সেল করে দেবে, অর্থাৎ মানের দিক দিয়ে নিম্নগামী এই কারেন্সিকে সেল করে দেবে। আর যেটা মানের দিক দিয়ে ঊর্ধ্বগামী স্ট্রং কারেন্সি, তাদের কারেন্সি ঊর্ধ্বগামী, মান বাড়তেছে, এই কারেন্সি মান বাড়তেছে। আমি কিন্তু কারেন্সি পেয়ারের কথা বলতেছি না। আমার কথা শুনলে অনেকে কারেন্সি মাথায় কারেন্সি পেয়ার ঢুকে রাখে, কারেন্সি পেয়ারের কথা আমি এখনো বলি নাই। আমি কারেন্সি সম্পর্কে, কারেন্সি সম্পর্কে, অর্থাৎ মার্কেটের নিয়ম এবং কথা, এবং এটাই হইতেছে এবং এটাই হবে চিরকাল, কেউ নাড়তে পারবে না। এবং নিয়মই এটা, আপনি বিজনেসের থিওরি এটা, যে দুর্বল কারেন্সিকে তারা সেল করে দেয়, সবল কারেন্সিকে তারা বাই করে দেয়। এছাড়া আর কিছুই এখানে ঘটে না। এই মার্কেটে এর চেয়ে বেশি কিছুই ঘটে না। এখন কখনো ইনভেস্ট বেশি থাকে, কখনো কম থাকে, কখনো বেশি থাকে, কখনো কম থাকে। এই হলো এই ঘটনা এখানে চলতেছে, এছাড়া আর কিছুই ঘটতেছে না। এই জন্য ভাইয়া যখন যেই সেশনে বসবো সেই সেশনের দুর্বল কারেন্সিকে বোঝার চেষ্টা করব এবং সেই সেশনের সবল কারেন্সিকে বোঝার চেষ্টা করব। যদি সবল কারেন্সিকে অনুধাবন করতে পারি, বুঝতে পারি, তো সবল কারেন্সিকে বাই করার চেষ্টা করব। আর যদি অনুধাবন করতে পারি যে উইক কারেন্সি, দুর্বল কারেন্সি, তাহলে দুর্বল কারেন্সিকে সেল করে দেব। এই হলো কথা। আর এই দুই কারেন্সির ভিতরে, এই দুই কারেন্সির এই সিস্টেমের যেটা আছে যে সবল কারেন্সি বাই করা, দুর্বল কারেন্সি সেল করা, এইটার ভিতরেও আরেকটা প্রফিটেবল সিস্টেম রয়ে গেছে। সেটা হলো কি, যে সবল কারেন্সি এবং দুর্বল কারেন্সি এই দুই কারেন্সির যখন এক্সচেঞ্জ হবে সেটা হবে বিশাল ব্যবধান এবং বিশাল প্রফিটেবল। প্রথম সূত্রটা হলো দুর্বল কারেন্সিকে সেল করা, সবল কারেন্সি বাই করা। এটা হলো একটা সূত্র। নরমাল মার্কেট, নরমাল মার্কেট সবাই চলতেছে। এর চেয়ে আরো উন্নত হলো এই থিওরির আরো এক্সপার্ট লেভেলের প্রফিটেবল ট্রেড হলো যে একটা সবল কারেন্সি আর একটা দুর্বল কারেন্সি, এই দুই কারেন্সিকে নিয়ে যদি কেউ এক্সচেঞ্জ করে তাহলে বিশাল ব্যবধান এবং বিশাল প্রফিটেবল অল্প সময়ের ভিতরে সে
সেটা হয়ে যাবে। আর সেটা কিভাবে হয়, দুইটা উদাহরণ দিচ্ছি, আশা রাখি ক্লিয়ার হয়ে যাবে। দুইটা উদাহরণ দিচ্ছি, আশা রাখি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম ঘটনা, দুই ব্যক্তি এক জায়গায় দাঁড়ায় আছে। প্রথম ঘটনা বলতেছি, দুই ব্যক্তি এক জায়গায় দাঁড়ায় আছে। ওই জায়গা থেকে এক ব্যক্তি 5 মিনিটে 2 হাত সামনে গেল। কয় হাত সামনে? 2 হাত। 2 হাত। 2 হাত সামনে গেল। সময় কত? 5 মিনিট। 5 মিনিট। তাহলে দুইজনের দূরত্ব হলো 2 হাত আর সময় গেল 5 মিনিট। এটা হলো প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা, যেটা দ্বিতীয় ঘটনা উদাহরণের জন্য বলতেছি, যে এট এ টাইম একই সাথে প্রথম ব্যক্তি 2 হাত সামনে গেল আর দ্বিতীয় ব্যক্তি 2 হাত পেছনে গেল। প্রথম ব্যক্তি 2 হাত সামনে গেল আর দ্বিতীয় ব্যক্তি 2 হাত পেছনে গেল। এখন সময়